নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রাত পোহালেই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল। ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে 1-1 গোলে ড্র করার পর রাউন্ড অফ 32-তে যাওয়ার রাস্তাটা কার্লো আনচেলত্তির দলের জন্য একটু হলেও কঠিন হয়েছে, কারণ সকলেই মনে করেছিল ব্রাজিল মানে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তারা হয়তো গ্রুপ শীর্ষে থেকেই পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। কিন্তু মরক্কোর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করায় সেই লড়াইটা অনেকটাই কঠিন হয়েছে। এই মুহূর্তে অঙ্ক যা বলছে তাতে ব্রাজিলকে অবশ্যই হাইতি এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততে হবে। তবে শুধু ম্যাচ জিতলেই হবে না, সেক্ষেত্রে কিন্তু গোল পার্থক্য বাড়িয়ে রাখতে হবে, কারণ স্কটল্যান্ড তারা কিন্তু ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচটা হাইতির বিরুদ্ধে তারা জিতে রয়েছে। তাদের খাতায় কিন্তু 3 পয়েন্ট ইতিমধ্যেই উঠে গিয়েছে এবং সেই কারণে লিগ গ্রুপের যদি টেবিলটার দিকে দেখা যায়, সেখানে কিন্তু 1 নম্বরে রয়েছে স্কটল্যান্ড, 2 নম্বরে মরক্কো এবং 3 নম্বরে রয়েছে ব্রাজিল। আজ রাতে কিন্তু স্কটল্যান্ডও মাঠে নামছে তাদের প্রতিপক্ষ মরক্কো। সেই ম্যাচের উপরেও কিন্তু অনেকটা ব্রাজিলের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করছে, কারণ যদি স্কটল্যান্ড সেই ম্যাচ জিতে যায় তাহলে অবশ্যই তারা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। ব্রাজিল সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় স্থানে থাকার জায়গা পাবে, কারণ তাদের অঙ্কটা দাঁড়াবে 4 পয়েন্ট। যদিও সেক্ষেত্রে শেষ ম্যাচ স্কটল্যান্ডকে হারালেই ব্রাজিলের কাছে সুযোগ থাকবে শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে চলে যাওয়ার। কিন্তু যদি স্কটল্যান্ড বনাম মরক্কো ম্যাচে মরক্কো জিতে যায় তাহলে কিন্তু অবশ্যই গোল পার্থক্যের হিসেবটা ব্রাজিলকে মাথায় রাখতে হবে, কারণ শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল যদি জেতে সেক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াবে 7 এবং মরক্কো যদি তাদের শেষ ম্যাচ হাইতির বিরুদ্ধে জেতে তাহলে তাদেরও পয়েন্ট দাঁড়াবে 7। সেক্ষেত্রে অবশ্যই গোল পার্থক্যে এগিয়ে থাকা দলটাই গ্রুপ শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে। যদিও এবারের বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে 2টো করে দল যেমন রাউন্ড অফ 32-তে যাবে, তেমনই 8 সেরা তৃতীয় স্থানাধিকারী দলও কিন্তু রাউন্ড অফ 32-তে যাবে। কিন্তু অবশ্যই কার্লো আনচেলত্তির চোখ রয়েছে গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার, এবং সেই কারণেই কিন্তু যে আভাস পাওয়া যাচ্ছে হাইতির বিরুদ্ধে ব্রাজিলের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। মরক্কোর বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়েছিল মূলত আক্রমণ ভাগের ধার কম থাকায় সুযোগ তৈরি করেও গোল আসছিল না। সেই জায়গায় অনুশীলনে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন কার্লো আনচেলত্তি এবং এই ম্যাচে হাইতির বিরুদ্ধে কিন্তু সেগুলো মাঠে খাতায় কলমে দেখা যেতে পারে। যেমন সব থেকে আগে যে পরিবর্তনটা আসছে এবং যেটা অনেকাংশে নিশ্চিত ধরে নেওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডিফেন্সে যে পরিবর্তনটা আসতে চলেছে, ইবানেজের জায়গায় ডগলাস সান্ড্রোকে ব্যবহার করা হতে পারে লেফট ব্যাক হিসেবে, এবং রাইট ব্যাকে ডানিলো প্রথম থেকেই শুরু করবেন। পাশাপাশি যেটা শোনা যাচ্ছে গ্যাব্রিয়েল মাগালহায়েসকেও এই ম্যাচে হয়তো বিশ্রাম দেওয়া হলেও হতে পারে, তার জায়গায় লিও পেরেইরা শুরু করতে পারেন মার্কোইনোজের পাশে। মাঝ মাঠে অবশ্যই ক্যাসেমিরো তো থাকবেনই, ক্যাসেমিরোর পাশে ব্রুনো গিমারেস শুরু করতে পারেন, কারণ লুকাস পাকুয়েতা তিনি কিন্তু এখনো পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনা অবশ্যই প্রথম পছন্দ, তবে তাদের জায়গা পরিবর্তন হতে পারে। আক্রমণে আরও ধার বাড়ানোর জন্য গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং লুই হেনরিককে ব্যবহার করতে পারে শুরু থেকে। সেক্ষেত্রে অনুশীলনে কিন্তু 2টো ফরমেশন দেখা গেছে। কখনো কার্লো আনচেলত্তি 4-2-4 এই ফরমেশনে অনুশীলন করেছেন, যেটা ব্রাজিলিয়ান মিডিয়া মারফত জানা যাচ্ছে। সেখানে কিন্তু মাঝ মাঠে 2 মিডফিল্ডারকে রেখে অর্থাৎ ব্রুনো গিমারেজ এবং ক্যাসেমিরোকে রেখে আক্রমণাত্মক ছকে রাফিনহাকে ঢুকিয়ে দেওয়া হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের জায়গারও একটু পরিবর্তন হতে পারে। তিনি কিন্তু ফলস 9 বা নাম্বার 9 হিসেবে খেলতে পারেন, তখন 2 উইংয়ে গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং লুই হেনরিক খেলতে পারেন। যদি পুরনো ছকেই অর্থাৎ প্রথম ম্যাচে যে ছকে ব্রাজিল গেছে সেই ছকে যদি যায় তাহলে 2 উইংয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে গ্যাব্রিয়েল মার্টিনেলির দলে ঢুকলেও ইগর থিয়াগোর জায়গায় কিন্তু ম্যাথিয়াস কুনিয়াকে শুরু থেকে ব্যবহার করতে পারেন কার্লো আনচেলত্তি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আক্রমণ ভাগে ধার বেশি রেখেই
হাইতির বিরুদ্ধে মাঠে নামতে চাইছে ব্রাজিল, কারণ হাইতির বিরুদ্ধে প্রথম ম্যাচটা যদি আমরা স্কটল্যান্ডের ম্যাচ দেখি, সেখানে কিন্তু হাইতি খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এবং ধারে ভারে তারা কিন্তু এই গ্রুপের সব থেকে দুর্বল দল। ফলে হাইতি ম্যাচটাই ব্রাজিলের কাছ থেকে সব থেকে বড় সুযোগ এই ম্যাচে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার। অবশ্যই কার্লো আনচেলত্তি সেই সুযোগটাকে একেবারে ব্যবহার করতে চাইবেন, কারণ স্কটল্যান্ডের বিরুদ্ধে 3 পয়েন্ট অবশ্যই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে ছবিটা যা দাঁড়িয়েছে, ব্রাজিলের কাছে কোনো ম্যাচেই আর পয়েন্ট নষ্ট করার সুযোগ নেই। সেক্ষেত্রে অবশ্যই বাকি দুটো ম্যাচ সেলেকাওদের জিততে হবে, কিন্তু জেতার পাশাপাশি যেহেতু গ্রুপ শীর্ষে থেকে যাওয়ার জন্য একটা গোল পার্থক্যের অঙ্ক কাজ করছে, তাই অবশ্যই হাইতি ম্যাচটাকে ব্রাজিল টার্গেট করবে এবং তাদের লক্ষ্য থাকবে এই ম্যাচ থেকে যেমন 3 পয়েন্ট তুলে নেওয়া, তেমনি গোল পার্থক্যটা বাড়িয়ে নেওয়া। তবে গত ম্যাচের নিরিখে যদি দেখা যায়, ইগর থিয়াগো যখন মূল স্ট্রাইকার হিসেবে শুরু করেছিলেন, তিনি কিন্তু প্রচুর সুযোগ নষ্ট করেছিলেন, গোলের কাছাকাছি গিয়ে ফিনিশ করতে পারছিলেন না। সেই জায়গায় অবশ্যই কার্লো আনচেলত্তি ম্যাথিয়াস কুনিহাকে ভাবছেন, কারণ ম্যাথিয়াস কুনিহা যখন গত ম্যাচে মাঠে নামলো, তারপর কিন্তু দেখা গেল তিনি অনেক বেশি আক্রমণ করছেন, অনেক বেশি ফিনিশ করছেন বল নিয়ে। সেই জায়গায় কিন্তু ম্যাথিয়াস কুনিহাকে শুরু থেকে দেখা যেতে পারে। আরও একটা বিষয় যেটা নিয়ে আলোচনা করলাম, যে যেহেতু ফরমেশনের দিক থেকে ব্রাজিল একটু চেঞ্জ করার কথা ভাবছে, সেই জায়গায় কিন্তু অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনাকে আক্রমণে মাঝখানে রেখে দুই প্রান্তে গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং লুই হেনরিককে জুড়ে দিতে পারেন, কারণ এই দুই ফুটবলারও কিন্তু উইং প্রান্তে খেলতে যথেষ্ট অভ্যস্ত। কার্লো আনচেলত্তি অনুশীলনে তাদেরকে সেইভাবেই ব্যবহার করেছেন। প্রথম ম্যাচে যেটা দেখা গিয়েছিল, ব্রাজিলের মাঝমাঠ এবং রক্ষণের মধ্যে একটা ফাঁক তৈরি হচ্ছিল, একটা গ্যাপ তৈরি হচ্ছিল, যে গ্যাপটা কাজে লাগাচ্ছিল প্রতিপক্ষ দল। অনুশীলনে কিন্তু বারবার করে কার্লো আনচেলত্তি সেই জায়গাটায় জোর দিয়েছেন এবং সেখানে যাতে কোনো রকম গ্যাপ তৈরি না হয়, সেই কারণে কিন্তু ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারেজের ওপর বাড়তি দায়িত্ব থাকবে সেই গ্যাপটাকে রিডিউস করার, সেটাকে মেনটেন করার। এবং অবশ্যই প্রথম ম্যাচে একটা ঘাটতি দেখা গিয়েছিল, মাঝমাঠ থেকে আক্রমণ ভাগের কাছে বল সাপ্লাই যাচ্ছিল না, যে কারণে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, রাফিনার মতো ফুটবলার থাকা সত্ত্বেও কোনোভাবেই মরক্কোর রক্ষণ ভাগে চাপ তৈরি করা যায়নি। সেই জায়গায় হাইতি ম্যাচে এই ভুল ত্রুটিগুলো অবশ্যই অনুশীলনে শুধরে ফেলার চেষ্টা করেছেন কার্লো আনচেলত্তি। আগামীকাল ভারতীয় সময় ভোর 6টায় হাইতির বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচটা কিন্তু এই গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। অন্যদিকে স্কটল্যান্ড মরক্কো ম্যাচের দিকেও সেলেকাওরা চোখ রাখবেন, কারণ সেই ম্যাচের পর কিন্তু ব্রাজিল মাঠে নামবে। ফলে মরক্কো স্কটল্যান্ড ম্যাচের কি রেজাল্ট হচ্ছে, সেই রেজাল্ট কিন্তু অনেকটা হেল্প করতে পারে ব্রাজিল দলকে। যদি কোনোভাবে স্কটল্যান্ড এই ম্যাচটা জিতে যায়, তাহলে কিন্তু স্কটল্যান্ড সুবিধাজনক জায়গায় চলে যাবে। সেক্ষেত্রে যদিও ব্রাজিলের কাছে অপশানস থাকবে, লাস্ট ম্যাচ স্কটল্যান্ডকে হারালেই তারা গ্রুপ টপ করার সুযোগটা পাবে, কিন্তু যদি মরক্কো জেতে সেক্ষেত্রেও অঙ্ক কঠিন। ফলে বোঝাই যাচ্ছে সব দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে গ্রুপ টেবিলে তৃতীয় স্থানে থাকা ব্রাজিল, তারা কিন্তু যথেষ্ট চাপের মুখে রয়েছে। সেই চাপ কাটাতে হাইতির বিরুদ্ধে বড় ব্যবধানের জয় চাইছে সেলেকাওরা। ইতিমধ্যেই ব্রাজিল দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, হাইতির বিরুদ্ধে ম্যাচ খেলতে ফিলাডেলফিয়া যাচ্ছেন না নেইমার জুনিয়র। তিনি যে পরবর্তী ম্যাচেও ব্রাজিলের হয়ে মাঠে নামবেন না, সেটা আগে থেকেই বোঝা গিয়েছিল, কারণ সবেমাত্র মাঠে নেমে আলাদা করে রিহ্যাব শুরু করেছেন। দলের সঙ্গে এখনো পর্যন্ত অনুশীলন করছেন না নেইমার জুনিয়র। তবে পরবর্তী ম্যাচ অর্থাৎ স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমার মাঠে নামবেন কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। কার্লো আনচেলত্তি চাইছেন নেইমারকে সম্পূর্ণ চোট মুক্ত করে তবেই মাঠে নামাতে। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।